নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ শোনাব নিঝুম জঙ্গলে জনমানবহীন এক পুরনো বাংলো বিহারী ভবনে কাটানো একটি ভয়ঙ্কর রাতের গল্প। বন্ধুর আমন্ত্রণে সেখানে রাত কাটাতে গিয়েই ঘটল এক মর্মান্তিক মৃত্যু। হায়নার আক্রমণে হারালো একটি পা। 2-2.5 বছর আগে যে বাংলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে সেই রাতে কি ঘটেছিল জানতে হলে শুনতে থাকো আজকের বিশেষ নিবেদন, বিহারী ভবনের ভয়ঙ্কর রাত। গল্পটি প্রকাশিত হয়েছিল জনপ্রিয় পত্রিকা শুকতারাতে। গল্পটি লিখেছেন শক্তি কাশ্যপ। শুরু করছি গল্প বিহারী ভবনের ভয়ঙ্কর রাত। বিহারীনাথে বিহারী ভবন হোমস্টেতে যখন পৌঁছলাম তখন ঠিক বিকেল 5টা। দোতলা বাড়িটির একসময় মালিক ছিলেন জমিদার গোবিন্দ দেবরায় চৌধুরী। বহুদিন মারা গিয়েছেন। জমিদার গোবিন্দ দেবরায় চৌধুরীর 2 ছেলে ও 1 মেয়ে আমেরিকায় স্থায়ী বাসিন্দা। কেউ আর ও বাড়িতে আসেন না। জানকী দত্ত বসু বর্তমানে ওই বাড়ি সারিয়ে হোমস্টে হিসেবে পর্যটকদের ভাড়া দেন। জানকী দত্ত বসু অবিবাহিত। একটি আশ্রমে বাগান পরিচর্যা ইত্যাদি করেই জীবন অতিবাহিত করেছেন। বর্তমানে বয়স বেড়েছে, তাই গোবিন্দ দেবরায় চৌধুরীর পুত্রকন্যার অনুমতি নিয়ে ফাঁকা পড়ে থাকা বিশাল ঘরটাকে সারাই করে হোমস্টে বানিয়েছেন। লোকেশনটা ভীষণ চমকপ্রদ। হাত বাড়িয়ে বিহারীনাথের পিঠ যেন স্পর্শ করা যায়। ঘরের সামনে দীর্ঘ লম্বা গাছগাছালি ভরা উঠোন। লোহার দোলনা রয়েছে একপাশে। কত রকমের বাহারি ফুল চত্বর জুড়ে। দেখলেই মন প্রফুল্ল হয়। জানকীবাবু আমার পরিচিত, বহুবার ফোন করেছেন একটি দিন অন্তত অন্ধকার রাতে বিহারীনাথ জঙ্গলের ওই হোমস্টেতে কাটিয়ে যেতে। নানা কাজে সময় আর হয়ে ওঠেনি। সেদিন জানকীবাবুকে ফোন করে ওনার বিহারী ভবনে যাবার কথা জানাতেই তার কি ফুর্তি। কটেজের দরজায় পৌঁছতেই জানকীবাবু ঘরের চাবি খুলে দিলেন। ভেতরে 2খানা পাশাপাশি রুম, মাঝে বারান্দা। বিহারী ভবনের গা ঘেঁষে সবুজের উপত্যকা ক্রমশ আকাশের দিকে উঠেছে। শালতোরা থেকে বিহারীনাথ পাহাড়ে আসার বনপথ ধরলে গ্রাম তো দূরের কথা, দীর্ঘ রাস্তায় একটি পাড়া বা চায়ের ঠেকও নজরে পড়ে না। নিস্তব্ধ, শুনশান, চুপচাপ সর্বত্র। গাছ আর সাদা পাথরদের মাথা জেগে আছে মাটির উপর। চতুর্দিকে আরও বহু পাহাড় ও টিলা। কোনো একটা বইয়ে পড়েছিলাম এই জায়গাকে তার সবুজ সৌন্দর্যের জন্য বাঁকুড়ার আরাকু বলা হয়। রাস্তায় চলাফেরায় 2-1টি মোটর বাইক, সাইকেল, ছোট গাড়ি পাশ কাটিয়ে যায়। পাখির ডাক অহরহ শুনতেই হয়। নিস্তব্ধ শুনশান এমন একটি জায়গায় কদিন একা একা কাটানোর জন্য খুঁজছিলাম। গাড়ি চালাতে চালাতে বিশ্বনাথ ড্রাইভার বলল, স্যার, একটা বিষয় লক্ষ্য করেছেন? আমি বুঝতে না পেরে হা হয়ে প্রশ্ন করলাম, কি বলো তো? বিশ্বনাথ বলল, স্যার লক্ষ্য করুন, দীর্ঘ জঙ্গল, অথচ পথের ভেতরে কোনো কুকুর নেই। আমি বললাম, এখানে খাবার কোথায় বিশ্বনাথ? দোকান নেই, কিচ্ছু নেই, কুকুর এখানে থাকবে কেন? বিশ্বনাথ বলল, তা নয় স্যার, কুকুরের খাবারের অভাব কোথাও হয় না, তবে এই জঙ্গল পথে কুকুর না থাকার অন্য কিছু রহস্য আছে। কি বলছো বিশ্বনাথ? রহস্য আছে বলতে কি বলছো তুমি? আমি বিস্ময়ের সঙ্গে বিশ্বনাথ ড্রাইভারকে জিজ্ঞেস করলাম।
তুমি কোনো রহস্যের গন্ধ পাচ্ছ? বিশ্বনাথ ড্রাইভার গম্ভীরভাবে উত্তর দিল, স্যার, উত্তরবঙ্গের নেওড়া জঙ্গল ক্যাম্পে তো আমি আপনার সঙ্গে গিয়েছি। ময়নাগুড়ি থেকে উত্তরে গরুমারা জঙ্গল রাস্তার একপাশে গরুমারা, অন্য পাশে ল্যাটাগুড়ির নেওড়া বনপথ। ময়ূরের ঝাঁক আপনার সঙ্গেই দেখেছি। নেওড়ার জঙ্গল ক্যাম্পের কটেজে রাত কাটিয়েছি। শুনিয়েই বিশ্বনাথ গাড়ি চালাতে চালাতে পিছনে ঘাড় ঘুরিয়ে বলল, বলুন তো স্যার, সারা জঙ্গলের আশপাশ নেওড়া কটেজের ইতিউতি কুকুর দেখেছিলেন? আমি যেন ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বিশ্বনাথকে বললাম, ঠিকই তো বলেছ, কুকুর দেখেছি বলে তো মনে পড়ছে না, বরং বাইসন, হরিণ প্রচুর দেখেছি। বিশ্বনাথ বলল, এটাই রহস্য স্যার। গরুমারা ও নেওড়া জুড়ে প্রচুর ময়াল, হায়না, নেকড়ে ও চিতাবাঘেরা থাকে। শিকারের জন্য ওত পেতে থাকে ওরা। কুকুর দেখলেই সপাত করে ধরে খেয়ে নেয়। সেরকমই স্যার, কুকুরের মাংস খাবার মতো ভয়ঙ্কর প্রাণী বিহারীনাথ জঙ্গলেও থাকতে পারে। এই বিস্তীর্ণ উঁচু পাহাড়, টিলা, সবুজ উপত্যকা ভয়ঙ্কর হিংস্র বন্যপ্রাণীদের থাকার আদর্শ জায়গা। আমি বললাম, তোমার কথা উড়িয়ে দেবার মতো নয় বিশ্বনাথ। এই জঙ্গলের উত্তরে দামোদর নদ আছে। এলাকায় প্রচুর খাল, বিল, সরোবর আছে। হিংস্র বন্যপ্রাণী থাকা বিচিত্র কিছু ঘটনা নয়। গাড়িটা বিহারী ভবনের পাঁচিল ঘেরা প্রাঙ্গণেই থাকবে। সন্ধ্যা নেমেছে। ভবনের চারপাশে আলোগুলো জ্বলেছে। কিছুটা দূরেই শিব মন্দির। আরতির ঘণ্টার শব্দ ভেসে আসছে কানে। আরতি শেষ হলেই পুরোহিত মশাই নিজের ঘরে ফিরে যাবেন। জানকীবাবু কর্কশ কণ্ঠে বিশ্বনাথ ড্রাইভারকে প্রশ্ন করলেন, আপনি কোথায় থাকবেন? ভবনে অনেক রুম আছে, থাকার কোনো অসুবিধে নেই। বিশ্বনাথ বলল, কোনো আলাদা ব্যবস্থা করবার প্রয়োজন নেই স্যার, আমার গাড়িতেই যথেষ্ট শোবার জায়গা আছে। আমি গাড়িতেই শোব। বিশ্বনাথের কথাগুলো শুনে গম্ভীর হয়ে গেলেন জানকীবাবু। ভূতের মতো চোখ দুটো বড় করে বললেন, রাতটা এই এলাকায় নিরাপদ নয়। পাঁচিল টপকে হিংস্র জন্তুরাও ভবনের উঠোনে ঢোকে। রাতটা এই এলাকায় নিরাপদ নয়। পাঁচিল টপকে হিংস্র জন্তুরা ভবনের উঠোনেও ঢোকে। জানকীবাবু চলে যাচ্ছিলেন। হঠাৎ পিছনে ফিরে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, দেশি মুরগির মাংস খাবেন তো ব্রজবাসী বাবু? রাতের খাবারে মুরগির মাংসের পাতলা ঝোল, রুটি, ভাত, পটলের ডালনা, চাটনি আর রসগোল্লা মেনু। পিছন ফিরে বললেন, আপনার ঘরের কোণে একটা মশাল রেখে দিয়ে এসেছি। রাতে বাইরে এলে মশাল জ্বালিয়ে বেরোবেন। বন্যজন্তুরা আগুনকে ভয় পায়। জানকীবাবু উঠোনের এক প্রান্তে উঁচু করে খোয়ার বানিয়ে তাতে তারের জাল দিয়ে ঘিরে বেশ কটি দেশি মুরগি পুষেছেন। অতিথিরা পরিবার নিয়ে এই ভবনে উঠলে মুরগির পাতলা ঝোল খাইয়ে দেন। ভীষণ সুস্বাদু সেই ঝোল। রাতে জানকীবাবুর হাতে রান্না মুরগির ঝোল ও ভাত রুটি খেয়ে বাইরের দরজা ভালো করে বন্ধ করে শুয়ে পড়লাম। বিশ্বনাথ গাড়িতেই থেকে গেল। গাড়িতে থাকা ওদের অভ্যেস। কখন চোখে ঘুম লেগে গিয়েছিল বুঝতে পারিনি। হঠাৎ একটা ছোট্ট শব্দে ঘুমটা ভেঙে গেল। মাথার বালিশের কাছেই টর্চটা রেখেছিলাম। আমি শব্দের দিকে আলো ফেলতেই ভয়ে হতবাক। এক ভয়ঙ্কর লম্বা কালাত সাপ জানলার রডে নিজেকে পেঁচিয়ে একটা টিকটিকি শিকার করছে। টিকটিকিটা ছটফট করছে। সাপটা টিকটিকিটাকে পেঁচিয়ে ধরেছে। ভয়ঙ্কর দৃশ্য দেখে
প্রথমটায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। কুচকুচে কালোর ওপর সাদার আলপনা সাপটার শরীরে, চকচক করছে যমদূতটা। দৌড়ে রুমের কবাট খুলে জানকীবাবুর দেওয়া মশালের দণ্ডটা নিয়ে খোলা জানালার পাশে ঠকঠক করে ঠোক্কর মারলাম। ঠকঠক শব্দে যমদূতটা তড়াক করে জানালার বাইরে চলে গেল। সাপটার ফিরে আসার ভয়ে আমি ঘরে আলো জ্বেলে বিছানার উপর বসে রইলাম। হঠাৎ একটা আর্তচিৎকার কানে ভেসে এলো। আর্তচিৎকার শুনে দরজা খুলব কি খুলব না ভাবছি, এমন সময় আবারও ভয়ানক চিৎকার। কোনো ভারী কিছু বস্তুকে ঘষে নিয়ে যাবার শব্দ। বিন্দুমাত্র অপেক্ষা না করে দড়াম করে দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে আমি ভয় খেয়ে গেলাম। দেখলাম পাঁচিল ভেঙে গোটা ছয়েক হাতির পাল আমার গাড়িটাকে উল্টে দিয়ে পা দিয়ে ঘষে ঘষে মাটিতে ঠেলছে। ড্রাইভার বিশ্বনাথ ভেতরে গড়াগড়ি খাচ্ছে আর আর্ত চিৎকার করছে। বিন্দুমাত্র বিলম্ব না করে জানকীবাবুর রাখা মশালটাকে জেলে বাইরে আসতেই হাতির পাল বৃংহন করতে করতে ভাঙা পাঁচিলের পথ ধরে চলে গেল। ততক্ষণে জানকীবাবুও মশাল নিয়ে হাজির। কিন্তু আমাদের দুজনের কারো এমন ক্ষমতা নেই যে গাড়িটাকে সোজা করব বা আহত বিশ্বনাথকে গাড়ি থেকে টেনে বের করব। আলোতে দেখলাম জানকীবাবুর চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে, মুখটা অস্বাভাবিক মনে হচ্ছে। ওদিকে পাঁচিলের বাইরে আলো ফেলে দেখি হাতির পাল পাথরের মতো দাঁড়িয়ে আছে। এদিকে গাড়ির ভিতরে বিশ্বনাথ অজ্ঞান হয়ে গিয়েছে। শরীর ও মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে। হাতির পাল ফের ঘুরে আসতে পারে ভেবে যতটা সম্ভব কষ্ট করে গাড়ির মধ্যে শরীরটাকে ঢুকিয়ে বিশ্বনাথের অজ্ঞান দেহটাকে টেনে হিঁচড়ে বের করলাম। রক্ত গড়াচ্ছে উঠোনময়। হঠাৎ 4-5টা হায়নার দল আমার হাঁটুর নিচে ঘ্যাঁক করে কামড় বসালো। অন্ধকারে হিংস্র জানোয়ারগুলো আমার কাছে কখন চলে এসেছিল ঠাহর করিনি। মৃত্যু দূতগুলো দাঁত বসিয়ে টানতে লাগলো। আমি ভয়ানক যন্ত্রণায় আর্ত চিৎকার করতে করতে অচৈতন্য হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল দেখলাম শালতোড়ার একটি হাসপাতালে আমি শুয়ে আছি। আমার একটি পা ছিঁড়ে আলাদা করে দিয়েছে হায়নার দল। ভয়ানক যন্ত্রণা হচ্ছে। মাথার কাছে পুলিশ অফিসার ও ডাক্তারবাবুরা দাঁড়িয়ে আছেন। পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করলেন, ফাঁকা জঙ্গলে কেন গিয়েছিলেন? আমি বিস্মিত হয়ে উত্তর দিলাম, ফাঁকা জঙ্গলে যাইনি তো স্যার, আমি গিয়েছিলাম আমার পরিচিত জানকীবাবুর আমন্ত্রণে বিহারী ভবন হোমস্টেতে থাকতে। পুলিশ অফিসার আশ্চর্য হয়ে বললেন, বলেন কি, 5 বছর আগে বিহারী ভবনে জানকীবাবু মারা গিয়েছেন। মারা যাবার পর ওই মস্ত বাড়ি দুষ্কৃতীদের আস্তানা হয়েছিল। সেই কারণে জেলা প্রশাসন 2-2.5 বছর আগেই বিহারী ভবন ভেঙে গুড়িয়ে দিয়েছে। আর আপনি বিহারী ভবনে থাকতে গিয়েছিলেন? আপনার মাথা খারাপ হয়নি তো ব্রজবাসীবাবু? আমি পুলিশ অফিসারের কথায় ভয়ঙ্কর ভয় পেলাম। ঘামতে শুরু করলো সারা শরীর। পুলিশ অফিসারকে প্রায় কাঁদো কাঁদো স্বরে বললাম, আমার মাথা খারাপ হয়নি স্যার, ইচ্ছে হলে আমার মোবাইলে জানকীবাবুর কল রেকর্ড শুনতে পারেন। পুলিশ অফিসার মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করে গম্ভীর কণ্ঠে বললেন, কল রেকর্ড নেই, আপনি ভূতের খপ্পরে পড়েছিলেন। বিহারী ভবন ভেবে আপনি ও আপনার ড্রাইভার গাড়ি নিয়ে জঙ্গলের মাঝে পড়েছিলেন। ফাঁকায় হায়নার দল আপনার পা দাঁত দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। আপনার ড্রাইভার ওখানেই ভয়ানক রক্তক্ষরণে প্রাণ হারান।
পুলিশ অফিসারের কথাগুলো কানে যেতেই আমি আতঙ্কে কষ্টে ফের অজ্ঞান হয়ে যাই। বর্তমানে আমি বেঁচে আছি, কিন্তু আমার একটি পা নেই। শেষ হলো গল্প বিহারী ভবনের ভয়ঙ্কর রাত। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।